এবার বিধ্বস্ত পারমাণবিক স্থাপনায় তেল আবিবের বোমা নিক্ষেপ, ইরানের 10 সেনা নিহত। তেহরানের হামলায় ইসরায়েলের বেশ কটি শহরে বিদ্যুৎ বিপর্যয়। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা থেকে বেরিয়ে যেতে ইরানের পার্লামেন্টে বিল উত্থাপন, মস্কোর বৈঠকে সহায়তা দিতে প্রস্তুতির কথা জানালেন পুতিন। হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের বিশ্ববাজারে অস্থিরতার শঙ্কা। ইরান বেপরোয়া হয়ে ভয়ঙ্কর পথ বেছে নিতে পারে অভিমত বিশ্লেষকদের। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ইরান হরমুজ প্রণালীতে ব্লকের দেওয়ার সম্ভাবনা আছে। সর্বসাকুল্যে এটা একটা ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে। বিএনপির মামলায় সাবেক সিইসি নুরুল হুদার 4 দিনের রিমান্ড। 2018 সালে শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের খোঁজে দুদকের অভিযান। চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক। দেশ নির্বাচনী টানেলে বললেন আমির খসরু, জাতীয় সরকার গঠনের আশা। করোনায় 24 ঘন্টায় 3 জনের মৃত্যু, 1 মাসে মারা গেলেন 16 জন। প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তুতি ও ব্যবস্থার সমালোচনা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। যুক্তরাষ্ট্রের অভিযানের পরও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে ইরান ইসরায়েলের মাঝে। আইডিএফ এর হামলায় নতুন করে প্রাণ গেছে আইআরজিসির কমপক্ষে 10 সদস্যের। মার্কিন হামলার রেশ কাটতে না কাটতেই আবারও হামলা চালানো হয়েছে ফোর্দো পারমাণবিক কেন্দ্রে। হামলা চলে ইরানের অন্তত 6 এয়ারপোর্টে। এর আগে ইসরায়েলে অন্তত 8টি ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ে ইরান। এর মধ্যে ইরানি মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র। ফলে রীতিমতো অন্ধকারে ইসরায়েলের দক্ষিণাঞ্চল। মার্কিন অভিযানের রেশ কাটতে না কাটতেই আবারও হামলার শিকার ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্র। সোমবার স্থাপনাটি লক্ষ্য করে জোরালো বিমান হামলা চালায় ইসরায়েল। পারমাণবিক স্থাপনায় অভিযানের পর আইআরজিসির হেডকোয়ার্টার লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় আইডিএফ। প্রাণ যায় বেশ কয়েকজন আইআরজিসি সদস্যের। তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে বিমান হামলার টার্গেট হয় মিসাইল লঞ্চার, স্যাটেলাইট ব্যবস্থা ও সামরিক রাডার সাইট। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে ইস্পাহান, পারান্ত, মালার্দ, তাবরিজ সহ কয়েকটি শহরে। অন্তত 6 এয়ারপোর্ট লক্ষ্য করে চলে হামলা। তেহরানের আরো গভীরে হামলা জোরদার করছে আমাদের বিমান বাহিনী। আইআরজিসি সদর দপ্তরের কমান্ড সেন্টারে হামলা করা হয়েছে। তাদের মিসাইল উৎপাদন আর উৎক্ষেপণ ক্ষমতা ধ্বংস করা হচ্ছে। ইসরায়েলের জন্য যা যা হুমকি, এমন সব উপাদান টার্গেট করা হবে। এর আগে ইসরায়েলে 8টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। এর মধ্যে আঘাত এনেছে অন্তত 4টি ক্ষেপণাস্ত্র। ক্ষতিগ্রস্ত ইসরায়েলি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। বিদ্যুৎহীন হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের একাংশ। এর পাশাপাশি আসদোদ, লাচিস শহরে হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। মানবাধিকার সংস্থাগুলোর দেয়া তথ্যানুযায়ী চলমান ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত প্রায় 1000 মানুষের মৃত্যু হয়েছে ইরানে। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি এ সংখ্যা 500-ও কম। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানে হামলা চালালে সন্ত্রাসী হামলার শিকার হবে যুক্তরাষ্ট্র। সপ্তাহখানেক আগেই এমন হুমকি পেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দাবি করেছেন দুজন মার্কিন সরকারি কর্মকর্তা। গেল সপ্তাহে কানাডায় অনুষ্ঠিত G7 সম্মেলনে অংশ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই তাকে পাঠানো এক বার্তায় বলা হয়, ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দিলে যুক্তরাষ্ট্রে স্লিপার সেলগুলো সক্রিয় করে দেশটিতে হামলা চালাতে পারে তেহরান। তবে এর তোয়াক্কা না করেই শনিবার দিবাগত রাতে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় ওয়াশিংটন। পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার প্রতিবাদে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা IAEA থেকে বেরিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে ইরান। এই ইস্যুতে বিল উত্থাপনের প্রস্তাব দেওয়া হয় দেশটির পার্লামেন্টে। অন্যদিকে জেনেভায় জরুরি বৈঠকে অনুষ্ঠিত হয়েছে IAEA-র। পরমাণু কেন্দ্রে হামলার ঘটনাকে আগ্রাসন আখ্যা দেওয়ার পাশাপাশি সংস্থাটির বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগও আনে তেহরান। ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান পরমাণু কেন্দ্রে ভয়াবহ হামলা চালায় যুক্তরাষ্ট্র। তারই প্রতিক্রিয়ায় জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা IAEA-তে জরুরি বৈঠক ডাকে তেহরান।
বৈঠকে নিজেদের ভূখণ্ডে ইসরায়েল আমেরিকান হামলার কড়া প্রতিক্রিয়া জানায় তেহরান। পরমাণু কেন্দ্রে হামলাকে আগ্রাসন আখ্যা দেওয়া হয়। ইরানের অভিযোগ, সংবেদনশীল এসব স্থানে হামলায় সৃষ্টি হতে পারে ভয়াবহ বিপর্যয়। জাতিসংঘের বিশেষায়িত সংস্থাটির বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ আনা হয়। আমরা আইএইএ সুরক্ষার অধীনে এই জরুরি বৈঠকের আহ্বান করি। ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলা সুস্পষ্ট আগ্রাসন, আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ এবং সংস্থার আইনের সুস্পষ্ট লঙ্ঘন, যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। সে বিষয়টি আমরা তুলে ধরেছি। এদিকে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা ইস্যুতে বিশেষ অধিবেশন বসে দেশটির পার্লামেন্টে। আইএইএ থেকে বেরিয়ে যেতে বিল উত্থাপনের প্রস্তাব দেওয়া হয় এ সময়ে। অভিযোগ, জাতিসংঘের বিশেষায়িত এই সংস্থা পক্ষপাতমূলক আচরণ করছে। ইরানের পার্লামেন্ট আইএইএ এর সাথে ইরানের সহযোগিতা স্থগিত করার বিষয়ে একটি বিল পাশ করার কথা বিবেচনা করছে, কারণ জাতিসংঘের পারমাণবিক সংস্থার পেশাদার আচরণের বাস্তব নিশ্চয়তা দেয়া হচ্ছে না ইরানকে। এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় ফোর্দো পরমাণু কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা করছে আইএইএ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি। সোমবার মস্কোয় বৈঠক করেন দুই নেতা। পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার পর রাশিয়া সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে আরাগাচি পুতিনকে জানান, ইরানের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর তার সরকার। সেই লক্ষ্যে যে কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে তেহরানের। অন্যদিকে পুতিন বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই অভিযান উস্কানিমূলক আগ্রাসন। ইরানি জনগণের পাশে রাশিয়া রয়েছে বলেও জানান তিনি। ইরানকে সম্পূর্ণ ভিত্তিহীন কারণে আক্রমণ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই হামলার বিষয়ে রাশিয়ার অবস্থান আগেই ব্যক্ত করা হয়েছে জাতিসংঘে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতি আমার শুভকামনা জানাচ্ছি। তুরস্কের বৈঠকের পরই রাশিয়া এসে প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনার বিষয়টি ঠিক হয়। চলমান পরিস্থিতির জন্য আলোচনা বেশ গুরুতর ও সুনির্দিষ্ট বিষয় নিয়ে হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে শক্ত অবস্থানের জন্য রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানায় ইরান। ইরান ইসরায়েল যুদ্ধ আরও ভয়ানক পরিণতির দিকে যাচ্ছে বলে আশঙ্কা করছেন ভূ রাজনীতি বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় তাদের ঘাঁটিতে হামলার বায়োলজিক্যাল উইপন বা জীবাণু অস্ত্র ব্যবহার ছাড়া ইরানের কোনো বিকল্প নেই বলেও ধারণা তাদের। আর রাশিয়া সহ মিত্রদের সমর্থনে হরমুজ প্রণালী বন্ধ করলে বিশ্বব্যাপী ভয়াবহ বাণিজ্যে অস্থিরতা শুরু হতে পারে বলেও সতর্ক করেন তারা। পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টাচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের কৌশল। ড্রোন, ক্ষেপণাস্ত্র বা বিভিন্ন ধরনের ভয়াবহ বোমা ব্যবহারের বদলে শক্তিশালী মিত্র পাশে পেতে মরিয়া ইরান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মস্কোতে বৈঠকও সেরেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। আর কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ ঠেকাতে বেইজিং এর দ্বারস্থ হয়েছে ওয়াশিংটন। এ অবস্থায় ইরানও হার্ডলাইনে যাচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। প্রথম যেটা সম্ভাবনা, সেটা ইরান বায়োলজিক্যাল অস্ত্র ব্যবহার করতে পারে। মধ্যপ্রাচ্যের 12টি দেশে প্রায় 19টি মার্কিন ঘাঁটি আছে। এখানে আক্রমণের একটা সম্ভাবনা রয়েছে। রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ইরান হরমুজ প্রণালীতে ব্লকেট দেওয়ার সম্ভাবনা আছে। সর্বসাকুল্যে এটা একটা ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে। তো ইরানের সংকটটা এখানে উভয় সংকট। তারা যদি জবাব না দেয় একদিকে, তাহলে তাদেরকে দুর্বল বলে মনে হবে। অন্যদিকে তারা যদি জবাব দেয় এবং সেটা যদি বেশি কড়া হয়ে যায়, যদি আমেরিকার বেশ কিছু সৈন্য মারা যায়, তাহলে আমেরিকা এখন যেরকম চাইছে যে ফুল স্কেলে যুদ্ধে জড়াবে না, সেখান থেকে সরে এসে ফুল স্কেলে জড়াতে বাধ্য হতে পারে। এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানি পার্লামেন্ট। দেশটির আওতায় থাকা এ জলপথ দিয়েই বিশ্বের 20% তেল পরিবহন করা হয়, গড়ে দৈনিক পরিমাণ 21 মিলিয়ন ব্যারেল। শেষ পর্যন্ত কৌশলগত এই বাণিজ্যিক রুট ইরান বন্ধ করলে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরির শঙ্কা আছে। বাণিজ্য যুদ্ধ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সর্বোচ্চ কাউন্সিল এই ব্লকেটটাকে অনুমোদন করে, তাহলে পুরো পৃথিবীতে একটা বাণিজ্যিক অস্থিরতা বা বাণিজ্যিক যুদ্ধের দিকে এটা ধাবিত হবে। হরমুজ প্রণালীতে ইরান যদি
ব্লকেড স্থাপন করে তাহলে এটা ভয়াবহ বিশ্ব বাণিজ্য যুদ্ধের দিকে টার্ন নেবে। সো এটার পরিণতি খুবই ভয়াবহ হবে এবং আমরা যারা এশিয়ার ছোটখাটো দেশ যাদের অর্থনীতি মোটামুটি অবস্থায় আছে, বিশেষ করে বাংলাদেশের মতো দেশ, এটা বড় ধরনের একটা আমরা বিপদে বা ঝামেলায় পড়ে যাব। এখন পর্যন্ত ইসরায়েল বা আমেরিকা ইরানের যেই অয়েল ফ্যাসিলিটিসগুলো, গ্যাস ফ্যাসিলিটিসগুলো, সেখানে খুব বড় ধরনের কোনো হামলা করেনি, সেগুলোকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করেনি। কিন্তু ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে তারা সেটাও হারাতে পারে। তাছাড়া ইরানের এই প্রণালী বন্ধ করে দিলে আশেপাশের সবগুলো আরব রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, এমনকি তাদের যে মিত্র চীন তারাও ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং কেউই চাইবে না আসলে যে ইরান এরকম একটা পদক্ষেপ নেক, সেজন্য চীন হয়তো তাদেরকে রিকোয়েস্ট করবে না করার জন্য। কারো মধ্যস্থতায় আলোচনা বা সমাধানের লক্ষণ এখনো দৃশ্যমান নয়। তারপরও বিশ্বাস আরেকটি বড় বা দীর্ঘমেয়াদী যুদ্ধ দেখতে চায় না বেশিরভাগ দেশ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। শেরেবাংলানগর থানায় দায়ের করা মামলায় সাবেক সিইসি KM নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত এই আদেশ দেন। আদালতে নিজের বিরুদ্ধে ভোট কারচুপি ও দিনের ভোট রাতে করার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সাবেক সিইসি। একই দিন পৃথক 2 মামলায় সাবেক 2 সংসদ সদস্যের জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণ করেন আদালত। কড়া নিরাপত্তায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে হাজির করা হয় CMM আদালতে। সাথে আরও 2 জন সাবেক সংসদ সদস্য, একজন সংরক্ষিত আসনের সাবিনা আক্তার তুহিন, অপরজন মুন্সিগঞ্জ 3 আসনের ফয়সল বিপ্লব। KM নুরুল হুদার মামলায় তদন্ত কর্মকর্তার 10 দিনের রিমান্ড ও আসামি পক্ষের জামিন আবেদন। যুক্তি পাল্টা যুক্তিতে শুনানি চলে প্রায় 8 ঘন্টা। এ সময় নিজের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে আদালত জানতে চাইলে সেসব নিয়ে নিজেই কথা বলেন সাবেক সিইসি। 2018 সালের নির্বাচনের দায় চাপান মাঠ কর্মকর্তাদের উপর। উনি বলেছেন যে যেহেতু প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসার তারা যেহেতু নির্বাচনের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, তারপরে এটা হাইকোর্টের একটি নির্দেশনা আছে যে তারপরে এখানে কোনো অ্যাকশন নেওয়ার কোনো সুযোগ নেই। এই কথাটি উনি দুপক্ষের শুনানি শেষে সাবেক সিইসির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। প্রিসাইডিং অফিসার এবং ডিসি, এসপি, ওসি, ইউনো সবাইকে প্রভাবিত করে মানুষের ভোট অধিকার হরণ করে দিনের ভোট রাতে করে ভোট বক্স বন্ধ করে মানুষের সঙ্গে প্রতারণা করে এক ধরনের মিথ্যা বানোয়াট এবং অবৈধ 18 নির্বাচন ঘোষণা করে হাসিনার অবৈধ সরকারকে সে বৈধতা দিয়েছে। একই আদালত সাবেক 2 সংসদ সদস্যের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এজলাস থেকে হাজতখানা পর্যন্ত পথে ব্যাপক হট্টগোলের মুখে পড়েন KM নুরুল হুদা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সাবেক সিইসি নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পুলিশের কেউ জড়িত থাকলেও ছাড় পাবে না। সচিবালয়ে ব্রিফিংয়ে সাবেক সিইসিকে হেনস্থার ঘটনায় সরকারের নিন্দার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে উত্তরার বাড়ি থেকে রোববার গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। তার আগে সেখানে মব সৃষ্টি ও হেনস্থার পরিবেশ সৃষ্টি করে একদল লোক। সোমবার সকালে গাজীপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কথা বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের হেনস্থার বিষয়ে। জানান, নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশের উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওনারে যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে। এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব। এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। সচিবালয়ে আরেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনায় নিন্দা জানিয়েছে সরকার। জানান, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। আপনারা অলরেডি সরকারের একটা বক্তব্য দেখেছেন। সরকার একটা বিবৃতি দিয়ে কেবল নিন্দা জানায়নি, সরকার এই কথাটাও বলেছে যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একটু আগে দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন যে যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবে।
সরকার মব সংস্কৃতি বন্ধের চেষ্টা করছে বলেও জানান সৈয়দা রেজওয়ানা হাসান। এটা প্রত্যেকেরই আসলে আত্মবিশ্লেষণের একটা জায়গা আছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। 2018 সালে জাতীয় নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খুঁজছে দুদক। ভোট কারচুপির সাথে জড়িত এসব ব্যক্তিদের তথ্য পেতে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। একই সঙ্গে ক্ষমতার অপব্যবহার করে 2014 ও 2024 নির্বাচনের প্রভাব বিস্তারকারীদের অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনগুলো নিয়ে একের পর এক অভিযোগ জমা পড়ছে দুদকে। ভোটের ফলাফল নিজের পক্ষে নিতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার ও কারচুপির অভিযোগ আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে কিন্তু বাংলাদেশ উন্নতি হচ্ছে। চলতি বছরের শুরুতেই এসব অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। গঠন করা হয় 5 সদস্যের কমিটি। সেই অনুসন্ধানী দল এবার 2018 সালের নির্বাচনে কতটি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে তা জানতে চেয়ে ইসিতে চিঠি দিয়েছে। ইতিমধ্যে আমাদের একটি অনুসন্ধান চলমান রয়েছে। সেই অনুসন্ধান সংক্রান্তে অনুসন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন এবং অনেক ক্ষেত্রে তারা কিছু কিছু রেকর্ডপত্র পেয়েছেন। আরও যেসব তথ্যাদি প্রয়োজন সেই জন্য তারা কাজ করছেন। 2018 সালের নির্বাচনে সিইসির দায়িত্ব পালনকারী KM নুরুল হুদাকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুদক মহাপরিচালক বলেছেন, অনুসন্ধান কর্মকর্তা চাইলে তাকে এই অভিযোগে গ্রেপ্তার দেখাতে পারে। আমাদের যে অনুসন্ধান দল রয়েছেন এইটা তাদের এখতিয়ার, তারা যদি মনে করেন কোনো আসামিকে গ্রেপ্তার করার প্রয়োজন এই পর্যায়ে সেই উদ্যোগ তারা নেবেন। এদিকে ইসলামী ব্যাংক থেকে 1000 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় ব্যাংকটির সাবেক এমডি মনিরুল মাওলাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 1092 কোটি টাকা আত্মসাতের জন্য যে মামলা রুজু হয়েছিল সেই মামলা তিনি একজন আসামি ছিলেন। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। যুব সমাজের নেতৃত্ব, দলবদ্ধতা ও চাকুরির মতো মৌলিক গুণাবলী গড়ে তোলার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী কাব কার্নিভালের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। জাতীয় ঐক্য ও সামাজিক মূল্যবোধে শাপলা কাব অ্যাওয়ার্ড গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যা সংস্কৃতি ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সংহতি বৃদ্ধি করে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ স্কাউটসের কাব কার্নিভালের উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। স্কাউটিং এর প্রতি আমার দুর্বলতা বলো, উৎসাহ বলো, সব জড়িয়ে আছে। বক্তব্যের শুরুতেই ডক্টর ইউনূস জুলাই গণ অভ্যুত্থানে স্কাউটসের 8 সদস্যদের আত্মাহুতির কথা স্মরণ করেন। এ সময় তিনি নিজের স্কাউটসের দিনগুলোর কথাও স্মৃতিচারণ করেন। 4 জন স্কাউট আত্মাহুতি দিল দেশের জন্য, দেশের মানুষের জন্য, নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য। অন্তর্বর্তী সরকার প্রধান যুব সমাজের নেতৃত্ব, দলবদ্ধতা ও চাকরির মতো মৌলিক গুণাবলী গড়ে তুলতে কার্নিভালের মতো আয়োজনের উপর জোর দেন। বলেন, শাপলা কাব অ্যাওয়ার্ড সংস্কৃতি ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সংহতি বৃদ্ধি করে। তোমার জীবনের দরজা খুলেছে এবং তোমার দায়িত্ব হলো আর অন্যদের দরজা খুলে দেওয়া। কারণ তুমি যে দরজা খুলে দেবে, পরের জনের দায়িত্ব হলো দরজা আরো বড় করে খোলা। তুমি যদি না খোলো, এই দরজা বন্ধ থেকেই যাবে। জাতি সংস্কার ও নৈতিক উন্নয়নে স্কাউটসদের মাধ্যমে সেবা ও দায়িত্ববোধ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন ডক্টর ইউনূস। আশা করি বর্তমান যে স্কাউটিং এর যে কর্মসূচি, এই এলিমেন্টগুলো, এই দিকগুলো থাকবে, যাতে করে পৃথিবী আবিষ্কার করার, নিজেকে আবিষ্কার করার একটা সুযোগ তরুণরা পায়। সমাজ রাষ্ট্র বিনির্মাণে স্কাউট সদস্যদের ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক করেছে সফররত বিএনপি প্রতিনিধি দল। সোমবার চীনের পিপলস গ্রেট হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সিপিসি পলিট ব্যুরোর সদস্য ও চীনের ন্যাশনাল কংগ্রেসের ডেপুটি লি হংসাং বিএনপি প্রতিনিধি দলকে স্বাগত জানান। শুরুতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান তিনি। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দল ও দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও নতুন মাত্রা লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিপিসি নেতা লি হংছং।
নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে যুগপৎ আন্দোলনের দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। এই কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম ও বিএনপি লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণায় সব শঙ্কা দূর হয়েছে। গোটা জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। আমির খসরু বলেন, মবক্রেসির বিরুদ্ধে বিএনপির কঠিন অবস্থান রয়েছে। জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের ডক্টর ইউনূস সাহেবের সাথে, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে আলোচনা জনগণ সেটা অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন এবং যে আশঙ্কা ছিল জনগণের মধ্যে সেটা কেটে গিয়েছে। সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। আমরা সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। গণতন্ত্র পুনরুদ্ধার, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। ভোটারবিহীন ও জবরদখলে নির্বাচনের কারণেই দেশের পরিস্থিতি খারাপ হয়েছে, দেশ ত্যাগে বাধ্য হয়েছে আওয়ামী লীগ সরকার, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে কানাডীয় হাই কমিশনার অজিত সিং এর সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। জানান, জামায়াত সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে দেশে স্থিতিশীলতা ও সুস্থ রাজনীতি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কানাডা সহ উন্নত দেশগুলো নির্বাচন সুষ্ঠু করতে অর্থ সহায়তা ও পর্যবেক্ষণ করবে। একটা রাইটফুল গভর্নমেন্ট যাতে হতে পারে বাই দি রিপ্রেজেন্টেটিভ অফ দি পিপল, ট্রু রিপ্রেজেন্টেশন অফ দি পিপল, এটা আমরা বলছি এবং অন্যরা এখানে এটাকে সিরিয়াসলি নিয়েছেন এবং বলছেন যে হ্যাঁ, এসব ব্যাপারে আমরা শুধু বাংলাদেশের সাথে না, আরও যারা বাংলাদেশের ফ্রেন্ডস আছে ফরেনার, আমরা তাদের সাথে আলোচনা করব এবং সবটা মিলিয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটাকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের সাথে আমরা কাজ করব। ফের স্বাভাবিক হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা। 1 মাসেরও বেশি আমরা ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনের তালা ঝুলিয়ে দেওয়া হয় বিভিন্ন বিভাগে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন, ধৈর্যশীল আচরণ করে গেছে সরকার। ইশরাকের পক্ষে এই আন্দোলন বিএনপির একজন নেতার ইন্ধনে হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন লামিয়া তিথি। নগর ভবনের মূল গেটে কোনো আন্দোলন দেখা যায়নি সোমবার। খুলেছে ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন কক্ষ, তবে সব খোলেনি। এখনও কর্মকর্তাদের অনেক কক্ষে ঝুলছে তালা, দেখা যায়নি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের। 1 মাসের বেশি সময় আন্দোলন চলছিল ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে। আন্দোলন দমনে কঠোরতা দেখায়নি সরকার। উপদেষ্টা বলছেন, ইশরাক হোসেনকে মিসগাইড করা হচ্ছে, সেটার উপযুক্ত প্রমাণও আছে। আমার মনে হয় ওনাকে এখানে মিসগাইড করা হয়েছে এবং সেটার উপযুক্ত প্রমাণও আমরা পেয়েছি যে যিনি আমার উপজেলার যিনি বিএনপির নেতা আছেন তিনি ব্যক্তিগতভাবে অনেক বেশি ওনাকে পরিচিত করেছেন এবং ফাইন্যান্স লজিস্টিক্স দিয়েও হেল্প করেছেন এবং এখানে এছাড়াও আমি মনে করি যে বিএনপির একটা অংশেরও সরকারের সাথে বোঝাপড়ার বিভিন্ন দূরত্ব তৈরি হওয়ার কারণে ওনাকে ব্যবহার করা হয়েছে এবং ওনার পক্ষ থেকে যারা আসলে নেগোশিয়েট করতে এসেছে সরকারের সাথে কেউই সোললি ওনার পক্ষে নেগোশিয়েট করে নাই। আসিফ মাহমুদ জানান, ইশরাক হোসেনকে প্রশাসকের দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি প্রস্তাবে সায় দেননি। যখন প্রথমে ইস্যুটা আসে আমাদের গভর্নমেন্টের পজিশন ছিল যে আমরা কোনো নির্বাচনকে বৈধতা দিব না এবং সেই জায়গা থেকে আমরা নির্বাচিতভাবে মেয়র করার দিকে হয়তো সরকার যাবে না। আমরা একটা অল্টারনেটিভ প্রস্তাবও রেখেছিলাম যে ওনাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া, কিন্তু তখন সেই প্রস্তাবটাকে আমাদেরই একজন মাননীয় উপদেষ্টা এটা কনভে করেছিলেন মেসেজটা, কিন্তু সেই প্রস্তাবটাকে খুব অত্যন্ত দম্ভ ভরে এবং অহংকারের সাথে তখন ডিনাই করা হয়। ওই দিক থেকে যতই ব্যক্তিগত আক্রমণ আসুক না কেন, যতই সরকারকে আক্রমণ করা হোক না কেন, সরকারের পক্ষ থেকে মুখোমুখি কোনো অবস্থান নিতে চায়নি। নগর ভবন যেন স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারে সেই প্রত্যাশা করেন এই উপদেষ্টা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সুনামগঞ্জের দিরাইয়ে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে 5টি আগ্নেয়াস্ত্র, বুলেট প্রুফ জ্যাকেট সহ বিভিন্ন সরঞ্জাম। যুবলীগ ও বিএনপি নেতার অনুসারীদের মধ্যে গোলাগুলির ঘটনা অস্ত্রের মহড়ার তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানানো হয় সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে।
সুনামগঞ্জের দিরায়ের কুলঞ্জ ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা একরার হোসেনের সাথে বিরোধ ইউনিয়ন বিএনপি সভাপতি আতিকুর রহমানের। গত শুক্রবার দুপক্ষের গোলাগুলিতে আহত হন একজন। সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী শুক্রবারের সংঘর্ষ ছাড়াও একরার ও তার অনুসারীরা প্রায়ই এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল সন্ত্রাসীদের ধরতে রোববার হাতিয়া গ্রামে অভিযান শুরু করে। এ সময় একরার বাহিনীর সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে একজনের মরদেহ পাওয়া যায়। তবে কার গুলিতে ওই ব্যক্তি মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি বলেও জানানো হয় সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে। পরে যৌথ বাহিনী এলাকায় তল্লাশি চালিয়ে 4 জনকে আটক করে। উদ্ধার করা হয় 5টি আগ্নেয়াস্ত্র, বুলেট, 6টি বুলেট প্রুফ জ্যাকেট, রামদা সহ বিভিন্ন সরঞ্জাম। এদিকে আতিকুর রহমান নিজেকে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উল্লেখ করে বলেছেন, যুবলীগ নেতা একরার সমর্থকদের সাথে এলাকায় সংঘর্ষের ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। একরার যুবলীগ নেতা হে তার সন্ত্রাস বাহিনীর গ্রামে বিভিন্নভাবে অত্যাচার করে এই যে গ্রামবাসী তার বিপক্ষে দাঁড়াইছে, এটা গ্রামবাসীর ঝগড়া এবং দলীয় কোনো ঝগড়া নাই, কোনো মানুষের সাথে ঝগড়া নাই। গোলাগুলির ঘটনায় নিহত ব্যক্তির নাম আবু সাইদ। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ। স্বাস্থ্য মন্ত্রণালয় স্পষ্ট কোনো সিদ্ধান্ত না দেয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ক্লাসে না ফেরার ঘোষণা দেন তারা। সচিবালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমানের সাথে বৈঠক শেষে এসব কথা জানান শিক্ষার্থীরা। বলেন, শিক্ষার্থীদের দাবির সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় একমত হলেও স্পষ্ট রোড ম্যাপ দেওয়া হয়নি। এ সময় ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের সহকারী প্রভোস্ট ডাক্তার শহীদুল ইসলাম আকন বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, হলগুলো বসবাসের অনুপযুক্ত। নতুন বাসা ভাড়া করে বা সরকারি কোনো ভবনে ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। সবার সিদ্ধান্তের ভিত্তিতে সমস্যা সমাধান হওয়া জরুরি বলে মনে করেন সহকারী প্রভোস্ট। আলোচনা হয়েছে, কিন্তু এখনো যেহেতু আমরা ক্লিয়ার রোড ম্যাপ পাইনি এবং ক্লিয়ার ইনস্ট্রাকশন পাইনি কিভাবে কি হচ্ছে, সেহেতু আমরা এখনো ক্লাসে ফিরছি না। কিন্তু আমাদের যাতে একাডেমিক কার্যক্রম ব্যাহত না হয়, আমরা চাই দ্রুত এটা সমাধান হোক এবং আমরা দ্রুত ক্লাসে ফিরতে চাই এবং আমাদের এই নতুন যে আবাসন এবং বিকল্প আবাসন, এটার একটা দ্রুত ব্যবস্থা চাই। ছাত্রদের এই দাবির সাথে আসি, সবাই আমরা আসি। অচিরেই ঢাকা মেডিকেল কলেজ যেন তার ক্লাস শুরু করতে পারে। ইমিডিয়েট যে বাসস্থান দরকার সেটা হয়, একাডেমিক ভবন হয় এবং ভবিষ্যতের লং টার্ম যে তার সকল ছাত্রাবাস ভেঙে নতুন ছাত্রাবাস করতে হবে, সেটা যেন ধাপে ধাপে হয়। আসু যেন এর একটা সমস্যার সমাধান হয়। তুচ্ছ ঘটনা নিয়ে মুন্সিগঞ্জে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত 30 জন, এর মধ্যে 6 জন টেটাবিদ্ধ হয়ে গুরুতর জখম। দুপুরে মোল্লাকান্দি ও খাসমহল গ্রামের বাসিন্দারা বালুচর বাজারের চৌরাস্তায় সংঘর্ষে জড়ায়। স্থানীয়রা জানায়, অটোরিকশা গ্যারেজের বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে মোল্লাকান্দি গ্রামের শাহিন ব্যাপারীর সাথে বিদ্যুৎ অফিসের কর্মকর্তার বাকবিতণ্ডা হয়। এই ঘটনায় খাসমহল বালুচরের সুলতান সর্দার বিদ্যুৎ অফিসের কর্মকর্তার পক্ষ নিলে শাহিন ও সুলতানের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে 2 গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় 10টি দোকান। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চেকপোস্টে দৌড়ে মোটরসাইকেল থামাতে গিয়ে ট্রাকের নিচে পড়ে পা বিচ্ছিন্ন হয়েছে এক পুলিশ সদস্যের। তার নাম আলাউদ্দিন, তিনি লোহাগাড়া থানার কনস্টেবল। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি হাজি রাস্তার মাথায় চেকপোস্টে মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দাবি, মাদক পরিবহনের খবর পেয়ে চেকপোস্টে পুলিশের তল্লাশি চলছিল। এ সময় দ্রুতগামী একটি বাইককে থামানোর চেষ্টা করে তারা ব্যর্থ হন। পেছনে আসা আরেকটি বাইকের 2 আরোহীকে এক পুলিশ সদস্য ধাক্কা দিলে অপর পাশে থাকা কনস্টেবল আলাউদ্দিন ছিটকে চলন্ত ট্রাকের নিচে পড়লে তার পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। 2 বাইক আরোহীর কাছে মাদক পাওয়া যায়নি, তবে সড়ক পরিবহন আইনে মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা নির্বাচন অফিসগুলোতে অতিরিক্ত অর্থ লেনদেন ও সেবা গ্রহীতাদের হয়রানির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশনের। মধ্যে রাজশাহী, পাবনা, ময়মনসিংহ কয়েকটি জেলায় অনিয়ম দুর্নীতির প্রমাণ মিলেছে। বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে কয়েকটি জেলায় সকাল থেকে একযোগে অভিযান চালায় দুদক।
অভিযোগ ছিল নতুন ভোটার আইডি তৈরি, ভোটার স্থানান্তর সহ বিভিন্ন কাজে আঞ্চলিক নির্বাচন অফিসে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। সত্যতা যাচাইয়ে মাঠে নেমেছে দুদক। রাজশাহী নির্বাচন অফিসে তদন্তে গিয়ে দুর্নীতির প্রমাণও মিলেছে। দুদক জানায়, আউটসোর্সিংয়ে যারা কাজ করে তারা নগদ টাকা নিয়ে কাজ করছে এমন 2টি অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। সেবা নিতে আসা ভুক্তভোগীদের কাছ থেকে 230 টাকা করে নেওয়া হয়, যদিও অভিযোগ অস্বীকার করেছে আউটসোর্সিং কর্মকর্তারা। নতুন এনআইডি করা, এনআইডি সংশোধন, ভোটার স্থানান্তর এগুলোতে অনিয়ম হয়, সরকারি ফির অতিরিক্ত টাকা নেওয়া হয়। এই মর্মে অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। অনলাইনে সেবা পেতে হয়রানির অভিযোগ পাবনাতেও। জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদকের আভিযানিক দল, সেখানেও মিলেছে সত্যতা। অধিকাংশ সেবা প্রার্থীগণ বলেছে যে এখানে তারা সেবা পেয়েছে। তার মধ্যে একজন সেবা প্রার্থী তিনি আমাদেরকে বলেছে যে যখন অনলাইনে আবেদন করা হয় এই আবেদনগুলো দীর্ঘ সময় পেন্ডিং থাকে। সেবা গ্রহীতাদের ভোগান্তি ও অনৈতিক লেনদেন তদন্তে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কার্যালয়েও অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। দুদকের সামনে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সেবা প্রার্থীরা, মিলেছে অভিযোগের সত্যতাও। কয়েকজনকে জিজ্ঞাসাবাদে আমরা এখানে গ্রাহক সেবা ও হয়রানির প্রাথমিক সত্যতা পেয়েছি এবং এই সংক্রান্ত বিভিন্ন রেকর্ডপত্র আমরা এখান থেকে সরবরাহ করতেছি। জামালপুরে জেলা নির্বাচন কার্যালয়েও হয় দুদকের অভিযান। ভোটার কার্ডের বিভিন্ন কাজে হয়রানি সহ ছিল বেশ কিছু অভিযোগ। কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদকের কর্মকর্তারা। এনআইডি কার্ডের অন্তর্ভুক্তকরণ, এনআইডি কার্ড সংশোধন, এনআইডি কার্ড স্থানান্তর, এই সংক্রান্ত যারা সেবা গ্রহীতা আসেন তাদেরকে হয়রানি করা হয়। এছাড়া বরিশাল, দিনাজপুর, পটুয়াখালী সহ বিভিন্ন জেলার নির্বাচন অফিসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে কিছু অফিসে অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।